আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধের দামামা, মধ্যপ্রাচ্যে আরও বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। গাজার প্রায় ৯০% স্কুল ক্ষতিগ্রস্ত, জাতিসংঘ। যুদ্ধের হুমকিতে ইরান ভীত নয়, বন্ধ হবে না ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আরাকচি। গাজায় ইসরায়েলি গণহত্যা বিশ্ব ব্যবস্থার জন্য বড় হুমকি। ইরান সীমান্তে মার্কিন নজরদারি বিমানের মহড়া, উত্তেজনা। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। যুদ্ধের দামামা, মধ্যপ্রাচ্যে আরও বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এই খবরটি বর্তমানে বিশ্বজুড়ে এক গভীর উদ্বেগের জন্ম দিয়েছে এবং সামরিক বিশ্লেষকরা মনে করছেন যে এই পদক্ষেপ পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে এক বড় প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। কারণ পেন্টাগন সম্প্রতি ঘোষণা করেছে যে তারা মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি আরও জোরদার করছে এবং এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হল ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনা, যা যে কোনো মুহূর্তে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে। বিশেষ করে হামাস নেতা ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহ শীর্ষ কমান্ডারের হত্যাকাণ্ডের পর ইরান যে প্রতিশোধের হুমকি দিয়েছে তার পরিপ্রেক্ষিতেই যুক্তরাষ্ট্রের এই তড়িঘড়ি পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপকে দ্রুত ওই অঞ্চলে মোতায়েন করার নির্দেশ দিয়েছেন, যা ইতিমধ্যে সেখানে থাকা ইউএসএস থিওডর রুজভেল্টের স্থলাভিষিক্ত হওয়ার কথা ছিল। কিন্তু এখন উভয় রণতরী সেখানে অবস্থান করতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা একটি নজিরবিহীন সামরিক সমাবেশের ইঙ্গিত দেয়। এবং এর সাথে সাথে গাইডেড মিসাইল সাবমেরিন ইউএসএস জর্জিয়াকেও ওই অঞ্চলে পাঠানো হয়েছে, যা সাধারণত প্রকাশ্যে ঘোষণা করা হয় না। অর্থাৎ যুক্তরাষ্ট্রের এই সাবমেরিন পাঠানোর খবরটি প্রকাশ্যে আনা নিজেই একটি বড় বার্তা দিচ্ছে যে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। তবে এখানে প্রশ্ন হল, এত বিপুল পরিমাণ সামরিক শক্তি কি কেবলই প্রতিরোধের জন্য, নাকি এর পেছনে বড় কোনো সংঘাতের প্রস্তুতি চলছে? বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র মূলত ইরান এবং তার মিত্রদের, বিশেষ করে হিজবুল্লাহ ও হুথিদের একটি স্পষ্ট সতর্কবার্তা দিতে চাইছে যে ইসরায়েলের ওপর বড় কোনো হামলা হলে আমেরিকা চুপ করে বসে থাকবে না। কিন্তু অন্যদিকে ইরান ও তার মিত্ররা একে উস্কানি হিসেবেই দেখছে এবং তারা সাফ জানিয়ে দিয়েছে যে বিদেশি শক্তির উপস্থিতি তাদের সিদ্ধান্তের ওপর কোনো প্রভাব ফেলবে না, বরং এটি উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে। এমতাবস্থায় সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে যে তবে কি আমরা আরেকটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি? কারণ লোহিত সাগরে ইতিমধ্যেই হুথিদের সাথে মার্কিন বাহিনীর ছোটখাটো সংঘাত লেগেই আছে এবং নতুন করে বিমানবাহী রণতরী ও অত্যাধুনিক F-35C যুদ্ধবিমান মোতায়েন পরিস্থিতিকে বারুদের স্তূপে পরিণত করেছে, যেখানে একটি ছোট ভুল বা ভুল বোঝাবুঝি পুরো মধ্যপ্রাচ্যকে আগুনের কুণ্ডলিতে পরিণত করতে পারে। আর এই খবরটি শোনার পর আপনারা কি ভাবছেন? আমেরিকা কি শান্তি রক্ষা করতে পারবে, নাকি এতে সংঘাত আরও বাড়বে? কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। গাজার প্রায় ৯০% স্কুল ক্ষতিগ্রস্ত, জাতিসংঘ। এই শিরোনামটি শোনার পর মানবিক বোধসম্পন্ন যে কোনো মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হতে বাধ্য। কারণ শিক্ষা হল একটি জাতির মেরুদণ্ড এবং শিশুদের ভবিষ্যৎ করার কারিগর। কিন্তু গাজায় গত কয়েক মাসের নির্বিচারে হামলায় সেই মেরুদণ্ডটিকেই যেন ভেঙে দেওয়া হয়েছে বলে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, যেখানে বলা হয়েছে গাজার স্কুলগুলোর প্রায় ৯০%ই আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং এর ফলে হাজার হাজার শিশু তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যা ভবিষ্যতে একটি বড় মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা বা OCHA এর তথ্য মতে গাজার স্কুলগুলো এখন আর শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে না, বরং এগুলো হয়ে উঠেছে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল, যেখানে হাজার হাজার মানুষ গাদাগাদি করে মানবেতর জীবনযাপন করছে। কিন্তু পরিতাপের বিষয় হল, এই আশ্রয়কেন্দ্রগুলো এখন আর নিরাপদ নয়, কারণ বিভিন্ন সময়ে আমরা দেখেছি স্কুল ভবনেও হামলা চালানো হয়েছে এবং এতে বহু নারী ও শিশু প্রাণ হারিয়েছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, স্কুলগুলো ধ্বংস হওয়ার ফলে গাজার শিশুরা যে মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে তা কাটিয়ে উঠতে কয়েক প্রজন্ম লেগে যেতে পারে এবং তাদের এই লস্ট জেনারেশন বা হারিয়ে যাওয়া প্রজন্ম হিসেবে বেড়ে ওঠা পুরো বিশ্বের জন্য এক লজ্জাজনক অধ্যায় হয়ে থাকবে। কারণ যখন একটি শিশু বই, খাতা আর কলমের বদলে ধ্বংসস্তূপ আর বারুদের গন্ধের সাথে পরিচিত হয়, তখন তার মনোজগতে যে নেতিবাচক প্রভাব পড়ে তা ভবিষ্যতে সহিংসতা ও অস্থিরতার জন্ম দিতে পারে। যুদ্ধের হুমকিতে ইরান ভীত নয়, বন্ধ হবে না ইউরেনিয়াম সমৃদ্ধকরণ
আরাকচি। এই সংবাদটি আন্তর্জাতিক রাজনীতির দাবা খেলায় ইরানের শক্তি অবস্থানেরই বহিঃপ্রকাশ, যেখানে দেশটির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা বা সামরিক হামলার হুমকি তাদের জাতীয় স্বার্থ রক্ষা থেকে এক চুলও নড়াতে পারবে না। সম্প্রতি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে তার জবাবে ইরান অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছে যে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং এটি তাদের সার্বভৌম অধিকার। যদিও পশ্চিমা দেশগুলো এবং ইসরায়েল দাবি করে আসছে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, কিন্তু তেহরান বারবার এই অভিযোগ অস্বীকার করে আসছে এবং বলছে যে তাদের কর্মসূচি বিদ্যুৎ উৎপাদন এবং চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য নিবেদিত। তবে বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে আরাকচির এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ একদিকে যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাড়ছে এবং ইসরায়েলের সাথে ইরানের ছায়াযুদ্ধ সরাসরি সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, তখন ইরানের এই অনড় অবস্থান প্রমাণ করে যে তারা পশ্চিমাদের চাপে নতি স্বীকার করবে না। বিশ্লেষকরা মনে করছেন ইরান মূলত তাদের স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলগত ধৈর্যের নীতি থেকে সরে এসে এখন অ্যাক্টিভ রেসিস্টেন্স বা সক্রিয় প্রতিরোধের দিকে ঝুঁকছে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়া সেই কৌশলেরই অংশ, যাতে তারা আলোচনার টেবিলে সুবিধাজনক অবস্থানে থাকতে পারে। এছাড়া ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো দেশটির অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করলেও তা তাদের সামরিক বা পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে দামাতে পারেনি, বরং তারা নিজস্ব প্রযুক্তিতে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন তৈরিতে ব্যাপক সক্ষমতা অর্জন করেছে, যা তাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA বারবার পরিদর্শনের অনুমতি চাইলেও ইরান তাদের শর্ত সাপেক্ষে অনুমতি দিচ্ছে, যা পশ্চিমা দেশগুলোর সন্দেহকে আরও গভীর করেছে। কিন্তু ইরান বলছে যতদিন পর্যন্ত তাদের ওপর থেকে অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহার না হবে এবং 2015 সালের পরমাণু চুক্তির শর্তগুলো অন্য পক্ষগুলো না মানবে, ততদিন তারাও তাদের কার্যক্রম চালিয়ে যাবে। এই পরিস্থিতিতে প্রশ্ন জাগে, তবে কি কূটনীতির পথ বন্ধ হয়ে যাচ্ছে? ইরান কি সত্যিই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে? আপনাদের মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে আলোচনায় অংশ নিন। গাজায় ইসরায়েলি গণহত্যা বিশ্বব্যবস্থার জন্য বড় হুমকি। এই শিরোনামটি বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত বিষয়গুলোর একটিকে সামনে নিয়ে এসেছে, যেখানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এবং বিশ্বের বিভিন্ন দেশ গাজায় চলমান হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে অভিহিত করছে এবং সতর্ক করছে যে এই ঘটনা যদি বিচারহীনতার সংস্কৃতি তৈরি করে, তবে তা পুরো বিশ্ব ব্যবস্থার বা ওয়ার্ল্ড অর্ডারের জন্য এক ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বজুড়ে শান্তি ও মানবাধিকার রক্ষার জন্য যে আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা হয়েছিল, যেমন জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিচার আদালত বা ICJ, আজ গাজার পরিস্থিতির কারণে সেই প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠছে। কারণ চোখের সামনে হাজার হাজার বেসামরিক মানুষ, নারী ও শিশু নিহত হওয়া সত্ত্বেও বিশ্ব নেতারা কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছেন। বিশ্লেষকরা বলছেন এই ব্যর্থতা কেবল গাজার মানুষের জন্যই ট্র্যাজেডি নয়, বরং এটি একটি বিপজ্জনক নজির স্থাপন করছে যে শক্তিশালী দেশগুলো চাইলে আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার পেয়ে যেতে পারে, যা ভবিষ্যতে ইউক্রেন, তাইওয়ান বা আফ্রিকার সংঘাতগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে, এবং তখন দুর্বল দেশগুলোর নিরাপত্তা বলে আর কিছু থাকবে না। দক্ষিণ আফ্রিকা যখন আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেছিল, তখন বিশ্বের মুক্তিকামী মানুষ আশায় বুক বেঁধেছিল যে হয়তো ন্যায় বিচার পাওয়া যাবে। কিন্তু আদালতের রায় এবং পরবর্তী সময়ে ইসরায়েলের কর্মকাণ্ডে খুব একটা পরিবর্তন না আসায় মানুষের মনে হতাশা দানা বাঁধছে। এছাড়া পশ্চিমা বিশ্ব, যারা সবসময় মানবাধিকারের কথা বলে, তাদের দ্বিচারিতা বা ডাবল স্ট্যান্ডার্ড এই সংকটে খুব নগ্নভাবে প্রকাশিত হয়েছে, যা গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে পশ্চিমা বিরোধী মনোভাবকে উস্কে দিচ্ছে এবং বিশ্বকে নতুন করে দুই মেরুতে বিভক্ত করছে। ইরান সীমান্তে মার্কিন নজরদারি বিমানের মহড়া, উত্তেজনা। সর্বশেষ যে খবরটি আমরা বিশ্লেষণ করছি তা হল ইরান সীমান্তে মার্কিন নজরদারি বিমানের ঘন ঘন উড়াউড়ি এবং মহড়া, যা ইতিমধ্যেই উত্তপ্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং সামরিক বিশেষজ্ঞদের মতে এটি আসলে একটি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ।
পেন্টাগন সূত্রে জানা গেছে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর আকাশে মার্কিন নৌবাহিনীর P-8 পসাইডন এবং অত্যাধুনিক ড্রোনগুলো নিয়মিত টহল দিচ্ছে, যার মূল উদ্দেশ্য হল ইরানের সামরিক গতিবিধি, বিশেষ করে তাদের মিসাইল লঞ্চার এবং নৌবাহিনীর কার্যক্রমের ওপর নজর রাখা, যাতে যে কোনো সম্ভাব্য হামলার আগাম তথ্য পাওয়া যায়। তবে ইরান বিষয়টিকে তাদের আকাশসীমার লঙ্ঘন এবং সার্বভৌমত্বের ওপর হুমকি হিসেবে দেখছে, এবং অতীতে আমরা দেখেছি যে ইরান মার্কিন গ্লোবাল হক ড্রোন গুলি করে ভূপাতিত করতে দ্বিধা করেনি। তাই বর্তমানের এই টানটান উত্তেজনার মুহূর্তে যদি ভুলবশত কোনো ড্রোন ইরানের সীমানায় ঢুকে পড়ে বা ইরানের রাডারে ভুল সংকেত ধরা পড়ে, তবে তা থেকে বড় ধরনের সামরিক সংঘাত শুরু হতে পারে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের নজরদারি কেবল তথ্য সংগ্রহের জন্যই নয়, বরং এটি ইরানকে চাপে রাখার একটি কৌশল, যাতে তারা বুঝতে পারে যে তাদের প্রতিটি পদক্ষেপের ওপর ২৪ ঘণ্টা নজর রাখা হচ্ছে এবং কোনো ভুল পদক্ষেপ নিলে তার জবাব দেওয়া হবে। কিন্তু এই কৌশল অনেক সময় হিতে বিপরীত হতে পারে, কারণ অতিরিক্ত চাপে থাকলে প্রতিপক্ষ বেপরোয়া হয়ে উঠতে পারে। অন্যদিকে ইরানও তাদের নিজস্ব ড্রোন এবং রাডার সিস্টেম উন্নত করেছে এবং তারা ঘোষণা দিয়েছে যে তাদের আকাশসীমার সামান্যতম লঙ্ঘনও তারা বরদাস্ত করবে না। ফলে এই অঞ্চলে এখন একটি ক্যাট অ্যান্ড মাউস বা ইঁদুর বেড়াল খেলা চলছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।